আসসালামু আলাইকুম। আমার চতুর্থ শ্রেণীর বাচ্চারা, আজকে আমি তোমাদের জন্য তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের অধ্যায় 2 নিয়ে চলে এসেছি। অধ্যায় 2 এ আছে স্বাস্থ্য সুরক্ষা। আচ্ছা, এই অধ্যায়টা পড়ার মাধ্যমে আমার চতুর্থ শ্রেণীর বাচ্চারা তোমরা বলতে গেলে অর্ধেক ডক্টর হয়ে যাবে, কারণ স্বাস্থ্য সম্পর্কিত অনেক কিছু কিন্তু তোমরা এই অধ্যায়ে জানতে পারবে। এখানে বোঝার অনেক ব্যাপার আছে, জানার অনেক ব্যাপার আছে। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত রিডিং পড়ব, বক্স সমাধান করব এবং অনুশীলনীয় সমাধান করব। তো চলো শুরু করি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞা অনুযায়ী সুস্বাস্থ্য বলতে শুধু অসুখ না থাকাকে বোঝায় না, বরং একই সঙ্গে শরীর, মন ও সামাজিক দিক থেকে ভালো থাকাকে বোঝায়। তার মানে কি, দেখো, শুধু আমার শরীরে কোনো ডিজিজ নাই এটাই যে আমি প্রুভ করে না যে আমি সুস্থ। আমাকে শরীর, মন এবং সামাজিক এই 3 দিক থেকেই একসাথে ভালো থাকতে হবে। আচ্ছা, যা কিছু আমাদেরকে শারীরিক, মানসিক বা সামাজিকভাবে সমস্যায় ফেলে এবং সামাজিক জীবনযাপনে বিঘ্ন ঘটায় তা রোগ। আমরা যাতে রোগে না ভুগি এবং সুস্বাস্থ্য বজায় রাখতে পারি সেজন্য কিছু নিয়ম মেনে চলা উচিত। এই অধ্যায়ে আমরা শারীরিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। আচ্ছা, 1 নম্বরে কি বলেছে? বিভিন্ন ধরনের রোগ। এখানে তোমাদেরকে একটা রোগের তালিকা করতে দিয়েছে, যে নিজে আক্রান্ত হওয়া রোগের নাম, পরিবারের অন্যান্য সদস্য আক্রান্ত হওয়া রোগের নাম, অন্যান্য রোগের নাম। তার মানে 3টা সেকশনে ভাগ করা হয়েছে। তো প্রথমেই তোমরা চিন্তা করো, তোমাদের বয়সী বাচ্চারা দেখবা যে ডেঙ্গুর একটা সিজন যায় আমাদের প্রত্যেক বছর। সেই সময় প্রায় বাচ্চাদেরই দেখা যায় যে ঘরে ডেঙ্গু হয়। তাহলে ডেঙ্গু একটা হতে পারে। আমাদের মানে তোমাদের বয়সী বাচ্চাদের প্রায় কিন্তু সর্দি, কাশি এগুলো লেগে থাকে, তাই না? এগুলো হতে পারে। আবার পরিবারের অন্যান্য সদস্য যারা মুরব্বী আছে তাদের দিকে যদি তাকাই, তাদের উচ্চ রক্তচাপ, তারপরে হলো ডায়াবেটিস, এগুলো খুবই কমন সমস্যা, তাই না? তাহলে এভাবেই আমরা একটা লিস্ট তৈরি করব। দেখো, নিজে আক্রান্ত রোগের নাম কি লিখেছি? সর্দি, জ্বর, কাশি, ডায়রিয়া, ডেঙ্গু। পরিবারের অন্যান্য সদস্য ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, আর্থ্রাইটিস, হাঁপানি, টাইফয়েড। আচ্ছা, অন্যান্য রোগের নাম ক্যান্সার, হৃদরোগ, নিউমোনিয়া, চিকুনগুনিয়া, যক্ষ্মা। আচ্ছা, এরপরে কি বলেছে? চলো পৃষ্ঠা নাম্বার 13-তে যাব। নিচের ছবিগুলো দেখি এবং কোনটি কোন রোগের লক্ষণ তার নাম ছবির নিচে লিখি। ওকে, তো দেখো, প্রথম ছবিটাতে একটা বাচ্চা মাথায় জলপট্টি দিয়ে আছে। দেখে কি মনে হচ্ছে? বাচ্চাটা জ্বর আক্রান্ত, তাই না? তাহলে এখানে হবে হলো জ্বর। এখানে কি হবে? এই বাচ্চাটা দেখো মুখে স্পট আছে, তো দেখে মনে হচ্ছে কি বাচ্চাটার হাম হয়েছে। তাহলে এটা আমরা লিখবো হাম। তৃতীয় ছবিতে একটা বাচ্চা মুখে কাপড় দিয়ে কাশি দিচ্ছে এবং আরেকজন বাচ্চা মাথায় হাত চেপে ধরে আছে। তার মানে কি কাশি, সর্দি কাশি ও মাথা ব্যথা। আর চতুর্থ ছবিতে দেখো দুজন মানুষ আছে, পিছনে একটা বাথরুমের ছবি আছে, সেখান থেকে সে বদনা হাতে বের হচ্ছে। বোঝাই যাচ্ছে যে তার পেটে ব্যথাও আছে, পাতলা পায়খানা। আচ্ছা, সারসংক্ষেপ, আমরা বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন রোগে আক্রান্ত হই। সেগুলোর কয়েকটি হলো সর্দি, কাশি, বসন্ত, চোখ ওঠা, রাতকানা, ডায়রিয়া, হৃদরোগ, ডায়াবেটিস ইত্যাদি। যে কোনো রোগই আমাদের কষ্ট দেয়। এখন আমরা রোগের যে শ্রেণীকরণ আছে সেটা করব। আমরা যে কোনো সময় রোগে আক্রান্ত হতে পারি। বিভিন্ন কারণে রোগ হতে পারে। কোনো কোনো রোগ একজন থেকে আরেকজনের হতে পারে। সাধারণত অণুজীবের দ্বারা রোগ সৃষ্টি হয়। আবার কোনো অঙ্গের গঠন বা কাজ করার ক্ষমতা নষ্ট হয়ে গেলেও আমরা রোগাক্রান্ত হই। আচ্ছা, এখানে কি বুঝেছে? সাধারণত অণুজীবের মাধ্যমে, তার মানে কি ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস এগুলো দিয়ে। আবার কি বলেছে? কোনো অঙ্গের গঠন বা কাজ করার ক্ষমতা, যেমন ধরো আমাদের সবার শরীরেই কিন্তু একটা করে হার্ট আছে। এখন হার্ট বা বাংলায় বললে হৃৎপিণ্ড। এখন কোনো একটা কারণে হৃৎপিণ্ড তার কার্যক্ষমতা কমে গেছে বা হারিয়ে ফেলেছে। হারিয়ে ফেললে তো আসলে মারাই যাবে। কার্যক্ষমতা নষ্ট হয়েছে বা কমে গেছে।
তখন কিন্তু তার কাজ করার ক্ষমতা নষ্ট হবে এবং তখনই কিন্তু সেই মানুষটা রোগে আক্রান্ত হবে। আচ্ছা, এরপরে পৃষ্ঠা নাম্বার এরপরে যেটা আছে দেখো, একজন থেকে অন্যজনের হয় এমন রোগের নাম, একজন থেকে অন্যজনের হয় না এমন রোগের নাম। আচ্ছা, একজন থেকে অন্যজনের হয় যেটা, সেটা হলো সংক্রামক ব্যাধি, আর যেটা অন্যজনের হয় না সেটা হলো অসংক্রামক ব্যাধি। তাহলে একজন থেকে অন্যজনের কি হয়? সর্দি, কাশি, চোখ ওঠা, বসন্ত, হাম, করোনা। আর একজন থেকে আরেকজনের কি হয় না? ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ক্যান্সার, হাঁপানি, আর্থ্রাইটিস। আচ্ছা, তো সংক্রামক রোগ কোনগুলো? কিছু কিছু রোগ একজনের থেকে আরেকজনে ছড়ায়, সেগুলোকে সংক্রামক রোগ বলে। সংক্রামক রোগগুলো ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক বা অন্য কোনো পরজীবীর কারণে হয়ে থাকে, যেমন সর্দি, চোখ ওঠা, বসন্ত, করোনা, হাম ইত্যাদি। তাহলে অসংক্রামক রোগ কোনগুলো? কিছু কিছু রোগ একজনের থেকে আরেকজনের হয় না, সাধারণত শরীরের কোনো অঙ্গের কার্যক্ষমতা হ্রাস বা বিপাকীয় কার্যক্রম বাধা পেলে মানুষ এ ধরনের রোগে আক্রান্ত হয়। এদেরকে বলে অসংক্রামক রোগ, যেমন হৃদরোগ, রাতকানা, আলজাইমার। আলজাইমার হলো ব্রেনের একটা ডিজিজ, যেটাতে মানুষ আসলে স্মৃতিশক্তি বিলুপ্ত হয় বা স্মৃতিশক্তি কমে যায়। তারপরে হলো ডায়াবেটিস, ক্যান্সার, মানসিক রোগ ইত্যাদি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ শ্রেণীবিভাগ অনুযায়ী মাদকাসক্তিও একটি রোগ। মাদকাসক্তি কি? কেউ যদি মাদকে আসক্ত থাকে, সেটাও এক ধরনের রোগ। সংক্রামক রোগের শ্রেণীকরণ সম্পর্কে আরো কিছু জানি। দেখো, 3টা ভাগে ভাগ করা হয়েছে: পানিবাহিত, বায়ুবাহিত, প্রাণীবাহিত। পানিবাহিত কোনগুলো? পানির মাধ্যমে যেসব রোগ ছড়ায় সেগুলোকে পানিবাহিত রোগ বলে, যেমন ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড, হেপাটাইটিস এ ইত্যাদি। তাহলে বায়ুবাহিত কোনগুলো? বায়ুর মাধ্যমে যেগুলো ছড়াচ্ছে সেগুলোই বায়ুবাহিত, যেমন ইনফ্লুয়েঞ্জা, ফুসফুসের যক্ষা, কোভিড-19 ইত্যাদি। কোভিড-19 বা কোভিড-19 যেটা, আমার মনে হয় তোমাদের সবারই মনে আছে সেই দুর্বিষহ সময়ের কথা, যে 2020 সালে যখন বাংলাদেশে প্রথম কোভিড আসলো। খুবই 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 একটা কঠিন এবং আতঙ্কময় সময় কিন্তু আমাদের জন্য ছিল। তো সেটাও কিন্তু আসলে একটা বায়ুবাহিত রোগ ছিল, হাঁচি কাশির মাধ্যমে ছড়াতো। আচ্ছা, পানিবাহিত রোগ, কোন কোন রোগের জীবাণু প্রাণীবাহিত, প্রাণীরা বহন করে, এদের প্রাণীবাহিত রোগ বলে, যেমন মশার মাধ্যমে ম্যালেরিয়া ও ডেঙ্গু, ইঁদুরের মাধ্যমে প্লেগ এবং কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগ ছড়ায়। তোমরা জানো যে 1994 সালে ইন্ডিয়াতে কিন্তু প্লেগ রোগের একদম একটা কি হয়, আউটব্রেক হয়, হ্যাঁ, তোমার মহামারী আকারে ছড়িয়ে যায়। তো এগুলাও কিন্তু আসলে খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি আছে দেখো, নিজে ভেবে ভেবে বের করতে হবে যে গ্যাস মানে কি? বায়ু, বায়ুর মাধ্যমে ছড়ায় এমন রোগ, পানির মাধ্যমে ছড়ায় এমন রোগ এবং প্রাণীর মাধ্যমে ছড়ায় এমন রোগ। তো এটা আসলে একটু আগে যে উদাহরণ দিয়ে দিয়েছে এখানে এই পয়েন্টগুলোতে, এগুলো থেকেই তোমরা কিন্তু লিখে দিতে পারবে। আচ্ছা, এরপরে দেখো আমরা চলে এসেছি কততে? পৃষ্ঠা নাম্বার 16-তে। এখানে রোগের নাম এবং রোগের কারণ নিয়ে একটা বক্স সহপাঠীদের সাথে আলোচনা করে লিখতে বলেছে। তো রোগের নাম এবং রোগের কারণ লিখতে হবে। দেখো, রোগের নাম যেমন সর্দি, কি দিয়ে হচ্ছে? ভাইরাস সংক্রমণ দিয়ে হচ্ছে। রোগের কাছাকাছি থাকা থেকেও হতে পারে। কাশি, ভাইরাস বা ব্যাকটেরিয়া দিয়ে হয়। ঠান্ডা লাগা। ডায়রিয়া, দূষিত পানি পান, অপরিষ্কার খাবার। টাইফয়েড, দূষিত পানি ও খাবার। ডেঙ্গু, মশার কামড়, জীবাণুবাহী মশা। করোনা, করোনা কিভাবে হয়? ভাইরাস সংক্রমণ, হাঁচি কাশির মাধ্যমে জীবাণু ছড়ানো। যক্ষ্মা, যক্ষ্মা কিভাবে হচ্ছে? ব্যাকটেরিয়া, বায়ুর মাধ্যমে সংক্রমণ। ডায়াবেটিস, ডায়াবেটিস কিভাবে হচ্ছে? ডায়াবেটিস হলো বংশগত কারণে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। আর হৃদরোগ, হৃদরোগ হতে পারে অতিরিক্ত ধূমপান, চর্বিযুক্ত খাবার, শারীরিক পরিশ্রমের অভাব, এসব কারণে হতে পারে। রাতকানা, রাতকানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে। রিকেটস হচ্ছে ভিটামিন ডি এর অভাবে। অ্যাজমা হলো বায়ু দূষণ, ধুলাবালি এবং হলো যে তোমার যদি
কারো পরিবারে থাকে, হ্যাঁ, পারিবারিক বংশগতভাবে হচ্ছে। আচ্ছা, এরপরে তোমার যাচ্ছি হলো সারসংক্ষেপ। সংক্রামক রোগের কারণ। বিভিন্ন কারণে মানুষ রোগাক্রান্ত হতে পারে। আমরা ইতোমধ্যে জেনেছি সংক্রামক রোগের কারণ হলো বিভিন্ন রোগের জীবাণু। এইসব জীবাণু শরীরে প্রবেশ করলে রোগ সৃষ্টি হয়। কি হয়? রোগ সৃষ্টি হয়। সুতরাং রোগীর কাছাকাছি থাকলে অথবা জীবাণু দ্বারা দূষিত পানি পানে রোগ হতে পারে। আবার কখনো কখনো জীবাণু বহনকারী পোকামাকড় বা প্রাণীর মাধ্যমে রোগ হতে পারে। অনেক সময় পুষ্টিহীনতার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, এর ফলে মানুষ রোগে আক্রান্ত হয়। আচ্ছা, তাহলে সংক্রামক রোগের কারণটা আমরা পড়লাম। এবার হলো অসংক্রামক রোগের কারণ। সাধারণত পরিবেশের নানা উপাদান যেমন পানি, বায়ু প্রভৃতি দূষিত হবার কারণে মানুষের রোগ হয়। শারীরিক পরিশ্রম না করাও কিছু অসংক্রামক রোগের জন্য দায়ী। বায়ু দূষণ ও অন্যান্য পরিবেশ দূষণের কারণে চর্মরোগ, অ্যাজমা ইত্যাদি রোগ হয়। ধূমপান ও মাদকদ্রব্য গ্রহণে কি হচ্ছে? ক্যান্সার, হৃদরোগ সহ বিভিন্ন অসংক্রামক রোগ হতে পারে। আর বংশগত কারণেও কিছু অসংক্রামক রোগ হয়, যেমন অ্যাজমাটা হতে পারে, আবার হলো যে ডায়াবেটিস হতে পারে, উচ্চ রক্তচাপ হতে পারে। কখনো আবার ভিটামিনের অভাবেও রোগ হয়, যেমন ভিটামিন এ এর অভাবে রাতকানা এবং ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগ হয়। স্বাস্থ্যকর ও সুষম নয় এমন খাবার খেলে জীবনযাপনে অস্বাস্থ্যকর অভ্যাসের কারণেও রোগ হতে পারে। যেমন আজকালের আমরা সাধারণত খুব বেশি ফাস্ট ফুড খেয়ে থাকি, যেটা খুবই অস্বাস্থ্যকর। ফাস্ট ফুড, কোল্ড ড্রিঙ্কস, হ্যাঁ, এবং অতিরিক্ত ক্যালোরি যুক্ত খাবার, অতিরিক্ত কোলেস্ট্রল যুক্ত খাবার সাধারণত আমরা খেয়ে থাকি, যেটা আমাদের শরীরের জন্য কিন্তু খুবই খুবই ক্ষতিকর। আচ্ছা, এরপর কি আছে? সংক্রামক রোগ কিভাবে বিস্তার লাভ করে? রোগ একজন থেকে আরেকজনের দেহে ছড়ানোই হলো রোগের বিস্তার। বিভিন্ন মাধ্যমে সংক্রামক রোগ রোগাক্রান্ত ব্যক্তির দেহ থেকে সুস্থ মানুষের দেহে ছড়ায়। সাধারণত বিভিন্ন মাধ্যমে রোগের জীবাণু বিস্তার লাভ করে, যেমন জীবাণু দ্বারা দূষিত পানি পান বা ব্যবহার করলে পানিবাহিত রোগ হয়, যেমন ডায়রিয়া, কলেরা, তাই না? রোগাক্রান্ত ব্যক্তি হাঁচি, কাশি ও কথা বলার সময় বায়ুবাহিত রোগের জীবাণু বাতাসে ছড়িয়ে পড়ে এবং সুস্থ মানুষের শরীরে প্রবেশ করে। আচ্ছা, এরপরে কি? ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া রোগের জীবাণু কে বহন করে বলো? মশা। চিন্তা করো, একটা মশার কাছেও আমরা কি পরিমাণ অসহায়। রোগাক্রান্ত ব্যক্তিকে কামড়ানোর পর ওই মশা সুস্থ ব্যক্তিকে কামড়ালে সেই ব্যক্তির এসব রোগ হবার সম্ভাবনা থাকে। এভাবেই মশার মাধ্যমে অনেক রোগের জীবাণু একটি এলাকায় ছড়িয়ে পড়ে। কুকুরের কামড়ে জলাতঙ্ক এবং ইঁদুরের কামড়ে প্লেগ রোগ হয়। অর্থাৎ মশা, ইঁদুর, কুকুর সহ আরো কিছু প্রাণীর মাধ্যমে অনেক রোগের জীবাণু বিস্তার লাভ করে। আচ্ছা, এই যে দেখো, ছবি দেখো, এই প্রথম বাচ্চাটা হলো ডেঙ্গু আক্রান্ত এবং দ্বিতীয় বাচ্চাটা হচ্ছিল সুস্থ বাচ্চা। তো এই ডেঙ্গু আক্রান্ত বাচ্চাকে তোমার মানে ওকে যে মশাটা কামড় দিল, সেই মশা গিয়ে আবার এই সুস্থ ব্যক্তিকে কামড় দিল, মানে এডিস মশা কামড় দিল, তখন কিন্তু তার ডেঙ্গু হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আচ্ছা, কোনো কোনো সময় রোগীর সংস্পর্শে এলে ওই রোগের জীবাণু সরাসরি আরেকজন সুস্থ মানুষের দেহে ছড়িয়ে পড়তে পারে, যেমন চর্মরোগ। তোমরা ইদানিংকালে দেখবা যে স্ক্যাবিস খুব মহামারী আকারে কিন্তু হচ্ছে, কারণ ওই একটাই যে এটা এতটাই সংক্রামক যে তোমার একজনের শরীরে যে আক্রান্ত, তার শরীরে যদি সুস্থ কেউ টাচ করে, হাত মেলায় বা একই জিনিস যদি ধরে, সেভাবেও কিন্তু ছড়িয়ে যেতে পারে। এছাড়াও রক্তের মাধ্যমেও বিভিন্ন সংক্রামক রোগ বিস্তার লাভ করতে পারে। আচ্ছা, রোগের লক্ষণ। প্রতিটি রোগের আলাদা আলাদা লক্ষণ রয়েছে। কোনো রোগে আক্রান্ত হলে আমাদের শরীর ও আচরণে যে পরিবর্তন হয় তাই ওই সব রোগের লক্ষণ। এসব লক্ষণ দেখে আমরা রোগটিকে চিনে থাকি। আচ্ছা, তো এখন কি করতে হবে? কিছু রোগের নাম এবং তার লক্ষণ বলতে হবে। আচ্ছা, আমি একটু বড় করে লিখেছি, একটু দেখাই, দাঁড়াও। হ্যাঁ, আচ্ছা, এটা
ওকে, এখান থেকেই দেখিয়ে দিই। যেমন সর্দির লক্ষণ কি? নাক দিয়ে তরল পড়া, নাক লাল হওয়া। চোখ ওঠা রোগ, চোখ লাল হওয়া, চোখ চুলকানি ও জ্বালা, চোখে পিছুটি জমা। আচ্ছা, তারপর হলো ডায়রিয়া, ঘন ঘন পাতলা পায়খানা, অতিরিক্ত পিপাসা, পেট ব্যথা, শরীর পানি শূন্য হয়ে কুঁচকে যাওয়া, আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাওয়া। আমি এখানে অনেকগুলো পয়েন্ট লিখেছি, তোমরা 2-3টা করে পয়েন্ট পিক করতে পারো। ম্যালেরিয়া, জ্বর, পরপর কাঁপুনি, মাথা ও শরীর ব্যথা, বমি বমি ভাব। অ্যাজমা, শ্বাসকষ্ট, শ্বাসের সাথে শো শো শব্দ। ডায়াবেটিস, ঘন ঘন পানির পিপাসা, বারবার প্রস্রাব, ওজন কমা। যক্ষ্মা, দীর্ঘমেয়াদী কাশি, মাঝে মাঝে রক্তচাপ, বুকে ব্যথা, ওজন কমা, জ্বর। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে হলো যে বিভিন্ন রোগের সাধারণ লক্ষণগুলো হলো, আমি এতক্ষণ যেগুলো বলেছি ওগুলাই কিন্তু এখানে মোটামুটি করে জিস্ট করে লেখা আছে। আচ্ছা, এখন আমরা রোগের প্রতিকার সম্পর্কে জানবো। জীবনের বিভিন্ন সময়ে আমরা নানা রোগে আক্রান্ত হই। রোগ থেকে সুস্থ হয়ে ওঠার জন্য যা যা করা হয় তাই ওই রোগের প্রতিকার। আচ্ছা, বাড়িতে কেউ অসুস্থ হলে যা যা করা হয়। দেখো এখানে এটা বড় করে লিখেছি, এখানে শুধু তোমরা পয়েন্টগুলো উল্লেখ করলেই হবে। আবার ভিতরে লিখতে চাইলেও লিখতে পারো, যেমন চিকিৎসা ও ওষুধ গ্রহণ, বিশ্রাম ও পরিচর্যা, পরিষ্কার পরিচ্ছন্নতা, তারপরে হলো তোমার রোগ অনুযায়ী বিশেষ ব্যবস্থা, যেমন ডায়রিয়া হলে পর্যাপ্ত পরিমাণ স্যালাইন খাওয়া, জ্বর হলে জলপটি স্পঞ্জ দিয়ে শরীরের তাপমাত্রা কমানো, চিকিৎসকের পরামর্শ নেওয়া। আচ্ছা, অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ও পথ্য সেবন এবং পরিমিত বিশ্রাম নিতে হয়। পরিষ্কার পরিচ্ছন্নতাও রোগের প্রতিকারে অন্যতম পূর্ব শর্ত। রোগের প্রতিকার সম্পর্কে আরো কিছু জানি। ডায়রিয়া ও কলেরায় আক্রান্ত রোগীর দেহের পানি শূন্যতা রোধে যথেষ্ট পানীয় বা স্যালাইন পান করতে হয়। টাইফয়েড, ম্যালেরিয়া বা অন্য কোনো জ্বরে আক্রান্ত রোগীকে জলপট্টি দিয়ে বা শরীর স্পঞ্জ করে দেহের তাপমাত্রা কমিয়ে রাখার ব্যবস্থা করা দরকার। রোগীর ব্যবহার্য কাপড়, বিছানা, বাসনপত্র, গ্লাস, কাপ নিয়মিত পরিষ্কার রাখা জরুরি। রোগ অনুযায়ী ঔষধ ও পথ্য সেবন করলে এবং পর্যাপ্ত বিশ্রাম নিলে সহজেই রোগ নিরাময় হয়। এসব কাজ করার পরেও রোগীর অবস্থা উন্নতি না হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আচ্ছা, রোগ প্রতিরোধ। এখন আমরা জানবো যে কিভাবে আমরা রোগকে প্রতিরোধ করতে পারি। আমরা কেউই রোগাক্রান্ত হতে চাই না। রোগাক্রান্ত না হওয়ার জন্য যেসব সতর্কতা বা সচেতনতামূলক ব্যবস্থা নেওয়া হয় সেগুলোই রোগ প্রতিরোধের উপায়। আচ্ছা, তাহলে সতর্কতামূলক কি ব্যবস্থা আমরা নিতে পারি? চলো তো একটু দেখে নিই। এই যে জ্বর, আমরা কি করব? জ্বর যেন না হয় সেজন্য আমরা পরিষ্কার পানি পান করব, বিশ্রাম ঠিক মতো নিব, টিকা নিব যেখানে প্রযোজ্য, মশা থেকে সুরক্ষিত থাকার চেষ্টা করব। ডায়রিয়ার জন্য আমরা কি করতে পারি? ফুটানো বা বিশুদ্ধ পানি পান, হাত ধোয়া, পরিষ্কার খাবার খাওয়া, স্যালাইন প্রস্তুত রাখা। কাশির জন্য হাঁচি কাশি ঢেকে রাখা, মাস্ক ব্যবহার, ঠান্ডা খাবার এড়িয়ে চলা, পর্যাপ্ত পানি পান। চোখ ওঠা, অন্যের রুমাল বা তাওয়াল ব্যবহার না করা, চোখে হাত না দেওয়া, পরিষ্কার পানি দিয়ে ধোয়া। আচ্ছা, এরপরে কি আছে? রোগ জীবাণু সাধারণত বিভিন্ন মাধ্যমে ছড়ায়, তাই জীবাণু যাতে না ছড়ায় সে ধরনের ব্যবস্থা দরকার। যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, হাঁচি কাশির সঠিক নিয়ম মানা, সুষম খাদ্য গ্রহণ ও পর্যাপ্ত ঘুমানো ইত্যাদি। এজন্য আমাদের দৈনন্দিন জীবনে স্বাস্থ্যকর অভ্যাসগুলো অনুশীলন করাও খুব জরুরি। নিজে ও পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে অনেক রোগ থেকে মুক্ত থাকা যায়। রোগ প্রতিরোধ সম্পর্কে আরো কিছু জানি। সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিকে সুস্থ মানুষ থেকে যথাসম্ভব দূরে রাখতে হয়। রোগীর কফ, থুতু যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলতে হয়। রোগীকে সেবাদানের সময় প্রয়োজন অনুসারে মাস্ক, কালো চশমা বা গ্লাভস ব্যবহার করা দরকার। সেবাদানকারী ও চিকিৎসকের কাছে নেওয়ার সময় রোগীকেও মাস্ক পরানো উচিত। রোগীর নিত্য ব্যবহার্য জিনিস ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে ব্যবহার করতে হয়। যেসব প্রাণী রোগ ছড়ায় তাদের থেকে নিরাপদ থাকার যথেষ্ট ব্যবস্থা নেওয়া দরকার।
তাছাড়া বিভিন্ন বয়সে যেসব টিকা রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে সেগুলো সময় মতো নিতে হবে। আচ্ছা, এখন অসংক্রামক রোগ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করা জরুরি। দূষণমুক্ত নির্মল পরিবেশও ও রোগ প্রতিরোধের অন্যতম উপায়। তামাকজাত পণ্য ব্যবহার এবং ধূমপান থেকে বিরত থাকা, মদ্যপান ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্য গ্রহণ না করা, অস্বাস্থ্যকর ও সুষম নয় এমন খাবার যেমন ফাস্ট ফুড, অতিরিক্ত চিনিযুক্ত খাদ্য পানীয়, অতিরিক্ত লবণ ইত্যাদি গ্রহণ করা, সুষম ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা এবং নিয়মিত শরীরচর্চা করলে বেশিরভাগ অসংক্রামক রোগ হওয়ার সম্ভাবনা কমে যায়। অনেক সময় বংশগত কারণে কারো কারো অসংক্রামক রোগ হওয়ার সম্ভাবনা শুরু থেকেই বেশি থাকে। সেক্ষেত্রেও স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে সে সম্ভাবনা কমিয়ে আনা যায়। আচ্ছা, এখন বলবো যে স্বাস্থ্য রক্ষা করার জন্য আমরা কি কি নিয়ম মেনে চলবো। প্রাত্যহিক জীবনে কিছু নিয়ম মেনে চললে আমরা সুস্থ থাকতে পারবো, এতে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে। তো স্বাস্থ্য রক্ষার কি কি নিয়মাবলী থাকতে পারে বলতো? যেমন পয়েন্টগুলো লিখলেই হবে। স্বাস্থ্যকর খাবার গ্রহণ, নিয়মিত শরীর চর্চা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, পর্যাপ্ত ঘুম, পর্যাপ্ত পানি পান। আচ্ছা, নিচের ছকের প্রশ্নগুলোর উত্তর লিখি। আমি কি সবসময় বিশুদ্ধ পানি পান করি? ওকে। বাড়িতে আমি কি কি খাই? বাড়িতে তুমি যেগুলা খাও, যেমন ভাত, ডাল। আচ্ছা, এখান থেকে দেখিয়ে দিই। যেমন ভাত, ডাল, সবজি, মাছ, মাংস। আমি কি প্রতিদিন ফল খাই? হ্যাঁ, আমি প্রতিদিন ফল খাই। খেলে কোন ফলগুলো বেশি খাই? আম, কলা, আপেল, পেয়ারা, কমলা। স্কুল শেষে বাড়ি ফিরে কি করি? আগে হাত মুখ ধুয়ে নিই, তারপর পড়াশোনা করি। প্রতিদিন বিকালে কি করি? বিকেলে খেলাধুলা করি এবং একটু হাঁটি। নিজেকে পরিষ্কার রাখতে কি কি কাজ করি? নিয়মিত গোসল করি, নখ কাটি, চুল আঁচড়াই, পরিষ্কার থাকি। আমি কি পরিষ্কার পোশাক পরি? হ্যাঁ, প্রতিদিন পরিষ্কার পোশাক পরি। খাবার খাওয়ার আগে ও টয়লেট ব্যবহারের পরে কি করি? সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নেই। আচ্ছা, এখন কি বলেছে? সুস্থ ও নীরোগ থাকার জন্য প্রতিদিনের জীবনযাপনের প্রতিটি বিষয়ে কিছু নিয়ম মেনে চলতে হয়। স্বাস্থ্য রক্ষার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সুষম ও স্বাস্থ্যকর খাবার পরিমিত পরিমাণে খেতে হবে, নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করা এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া দরকার। নির্মল বায়ু ও সুপেয় নিরাপদ পানি ব্যবহার করা খুবই জরুরি। এসব স্বাস্থ্য রক্ষার অভ্যাস। স্বাস্থ্য রক্ষার নিয়ম সম্পর্কে আরো কিছু জানি। খাওয়ার আগে ও টয়লেট ব্যবহারের পর সাবান বা ছাই দিয়ে সঠিক নিয়মে হাত ধুলে রোগ জীবাণু সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। অতিরিক্ত তেল মশলাযুক্ত ও গুরুপাক খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এসব খেলে হজমের সমস্যা হয়, ওজন বেড়ে যায়, ফলে নানা রকম রোগে আক্রান্ত হবার সম্ভাবনা বাড়ে। তাই আমাদের স্বাস্থ্যকর খাবার গ্রহণ করার অভ্যাস করতে হবে। প্রতিদিন পরিমাণ মতো নিরাপদ খাবার পান করতে হবে। ডাবের পানি, লেবুর শরবত এগুলো স্বাস্থ্যের জন্য ভালো। কোমল পানীয় পান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দৈনন্দিন কাজে পরিষ্কার ও জীবাণুমুক্ত পানি ব্যবহার করতে হবে। দূষিত পানির মাধ্যমে বেশিরভাগ সংক্রামক রোগ ছড়ায়। প্রতিদিন নিয়মিত শরীরচর্চা, বাহিরে খেলাধুলা ও হাঁটাহাঁটি করলে শরীর সুস্থ থাকে। পরিষ্কার পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্যের অন্যতম ভিত্তি। প্রতিদিন দাঁত মাজা, গোসল করার পাশাপাশি নিজের ব্যবহারের সবকিছু ও চারপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। এতে রোগ জীবাণুর আক্রমণ কম হয়। পরিবেশকে নিরাপদ, দূষণমুক্ত ও স্বাস্থ্যকর রাখতে বেশি বেশি গাছ লাগাতে হবে। আচ্ছা, এখন আমরা যাব অনুশীলনীতে। দেখো প্রথমে কি আছে? প্রথমে বলেছে যে মিলকরণ। হ্যাঁ, তো আমি এটা এখানে দেখাই, আমার যদিও অ্যান্সার শিটে ছিল। এগুলো দেখলে হয় কি, সাথে সাথে কিন্তু আমাদের ব্রেন ক্যাপচার করে ফেলে। আচ্ছা, আক্রান্ত রোগীর সংস্পর্শ। আক্রান্ত রোগীর সংস্পর্শে আসলে কি হবে? চোখ ওঠা। তাহলে চোখ উঠলে রোগের লক্ষণ কি দেখা দিবে? পিচুটি সহ লাল চোখ। আচ্ছা, দূষিত পানি পান। দূষিত পানি পান করলে কি হবে? ডায়রিয়া। ডায়রিয়া হলে কি হবে? ঘন ঘন পাতলা পায়খানা। মশার কামড়। মশার কামড়ে কি হয়? ম্যালেরিয়া।
ম্যালেরিয়া হলে কি হচ্ছে এদিকে? কাঁপুনি দিয়ে জ্বর। আচ্ছা, ভিটামিন এ এর অভাব, রাতকানা রোগ। রাতকানা রোগী কি হচ্ছে? রাতে চোখে ভালো মতো না দেখা। কুকুরের কামড়, কুকুরের কামড়ে হলো জলাতঙ্ক। আর জলাতঙ্ক হলে কি হয়? পানি দেখে ভয় পাওয়া, জল আতঙ্ক, এই দুটো শব্দকে একসাথে করে জলাতঙ্ক করা হয়েছে। যাদের জলাতঙ্ক রোগটা হয় তারা পানি দেখে ভয় পায়। এবং একটু করে তোমাদের বলে দিই, যেহেতু তোমরা পড়ছো, কখনো যদি তোমাদেরকে কুকুর কামড় দেয়, অবশ্যই এবং অবশ্যই ভ্যাকসিন নিবে। কারণ যদি আক্রান্ত কুকুর কামড় দেয় তাতে জলাতঙ্ক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এবং জলাতঙ্ক হলো এমন একটা রোগ যেটাতে কেউ আক্রান্ত হলে 100% মৃত্যু নিশ্চিত। সেজন্য এটাকে আসলে আমরা কয়েকটা টিকা নেওয়ার মাধ্যমেই কিন্তু এটা প্রতিহত করতে পারি। আচ্ছা, এখন আমরা পড়ব সঠিক উত্তর। নিচের কোনটি সংক্রামক রোগ? আচ্ছা, নিচের কোনটি সংক্রামক রোগ? এটা হলো ম্যালেরিয়া, মশা দিয়ে হচ্ছে। কোনটি স্বাস্থ্য রক্ষার জন্য দরকারি? স্বাস্থ্য রক্ষার জন্য দরকারি হলো নিয়মিত ব্যায়াম করা। অসংক্রামক রোগ সম্পর্কে নিচের কোনটি সত্য? আচ্ছা, এটা হলো জীবাণুর দ্বারা ছড়ায় না। আচ্ছা, এরপর আমাদের আছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন, যেটা আমি ডিরেক্ট আমার নোটেই দেখাবো বরাবরের মতো। আচ্ছা, এখানে প্রশ্ন দিয়েছে কি নিচের রোগগুলোকে বিস্তারের মাধ্যম অনুযায়ী বা অনুসারে শ্রেণীকরণ করি। কি কি দিয়েছে? আমাশয়, ডেঙ্গু, সর্দি, প্লেগ, টাইফয়েড, চোখ ওঠা। তো আমরা বইতে অলরেডি কি পড়েছি? আমরা 3টা ধাপে কিন্তু শ্রেণীকরণ করেছিলাম। একটা ছিল বায়ুবাহিত রোগ, একটা পানিবাহিত রোগ, আর একটা হলো প্রাণীবাহিত রোগ। তাহলে বায়ুবাহিত এখানে কোনটা? সর্দি, চোখ ওঠা। পানিবাহিত আমাশয়, টাইফয়েড। প্রাণীবাহিত ডেঙ্গু, প্লেগ। ডায়রিয়া হলে স্যালাইন খেতে হয় কেন? ডায়রিয়া হলে বারবার পাতলা পায়খানার মাধ্যমে শরীর থেকে প্রচুর পানি ও প্রয়োজনীয় লবণ বের হয়ে যায়। এর ফলে শরীরে পানি শূন্যতা সৃষ্টি হয়। পানি শূন্যতা হলে শরীর দুর্বল হয়ে পড়ে, মুখ শুকিয়ে যায়, চোখ বসে যায় এবং রোগীর অবস্থা গুরুতর হয়ে উঠতে পারে। স্যালাইন হলো পানি, লবণ ও চিনি দিয়ে তৈরি একটি বিশেষ দ্রবণ, যা শরীরে দ্রুত পানি ও লবণের ঘাটতি পূরণ করতে সাহায্য করে। স্যালাইন খেলে শরীরের হারানো পানি ও লবণ পুনরায় পূরণ হয় এবং শরীরের স্বাভাবিক কার্যক্রম ঠিক থাকে। তাই ডায়রিয়া হলে পানি শূন্যতা রোধ করার জন্য এবং রোগীর জীবন রক্ষার জন্য নিয়মিত স্যালাইন খাওয়া অত্যন্ত জরুরি। আচ্ছা, এখন বলেছে অসংক্রামক রোগ প্রতিরোধের উপায়গুলো কি কি? অসংক্রামক রোগ প্রতিরোধের উপায়গুলো হলো সুষম ও স্বাস্থ্যকর খাবার খাওয়া, নিয়মিত শরীর চর্চা করা, ধূমপান ও মাদকদ্রব্য পরিহার করা, দূষণমুক্ত পরিবেশে বসবাস করা, স্বাস্থ্যবিধি মেনে চলা, নিয়মিত শরীর চর্চা বা ব্যায়াম করা। ওকে, এরপরে দিয়েছে বর্ণনামূলক দুটি বায়ুবাহিত রোগের লক্ষণ লিখি। দেখো, আমি যদি শুধু দুটি বায়ুবাহিত রোগের লক্ষণ লিখে দিই তাহলে কিন্তু আসলে এই উত্তরটা 2 থেকে 3 লাইনেই শেষ করে দেওয়া সম্ভব। আমি একটু বেশি বড় করে লিখেছি, তোমরা তোমাদের পছন্দ মতো 1-2 লাইন চাইলে কেটে নিতে পারো। দেখো আমি কিভাবে লিখেছি। আমাদের চারপাশের বাতাসের মাধ্যমে অনেক রোগ এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ছড়িয়ে পড়ে। এসব রোগকে বায়ুবাহিত রোগ বলে। নিচে দুটি বায়ুবাহিত রোগের বর্ণনা দেওয়া হলো। প্রথম, যক্ষ্মা। যক্ষ্মা একটি মারাত্মক বায়ুবাহিত সংক্রামক রোগ। যক্ষ্মা রোগে আক্রান্ত ব্যক্তি কাশি বা হাঁচি দিলে জীবাণু বাতাসে মিশে যায়। সেই বাতাস সুস্থ মানুষের শ্বাসের মাধ্যমে গ্রহণ করলে সেও এই রোগে আক্রান্ত হতে পারে। যক্ষ্মা সাধারণত ফুসফুসে আক্রমণ করে। তো লক্ষণ কি কি? দীর্ঘদিন কাশি থাকা, কাশির সঙ্গে রক্ত আসা, জ্বর, রাতে ঘাম হওয়া, বুক ব্যথা, শরীর দুর্বল হয়ে যাওয়া, ওজন কমে যাওয়া। এরপরে দিয়েছি ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা রোগে আক্রান্ত ব্যক্তি কাশি, হাঁচি বা কথা বলার সময় ভাইরাস বাতাসে ছড়িয়ে দেয়। সেই বাতাস সুস্থ মানুষ শ্বাসের মাধ্যমে গ্রহণ করলে সে এই রোগে আক্রান্ত হয়। এই রোগে সাধারণত শ্বাসনালী আক্রান্ত হয়। লক্ষণ কি কি? হঠাৎ জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, মাথা ব্যথা, শরীর ব্যথা,
ক্লান্তি ও দুর্বলতা অনুভূত হয়। কখনো কখনো শ্বাসকষ্টও হতে পারে। বায়ুবাহিত রোগ খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেক মানুষকে আক্রান্ত করতে পারে। তাই কাশি বা হাঁচির সময় মুখ ঢেকে রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং অসুস্থ ব্যক্তির কাছ থেকে দূরে থাকা খুবই জরুরি। এসব নিয়ম মেনে চললে আমরা বায়ুবাহিত রোগ থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পারি। আচ্ছা, এরপরে বলেছে সংক্রামক রোগ থেকে রক্ষা পাওয়ার উপায়গুলো কি কি। তো প্রথমে আমরা একটু বলে নিব যে সংক্রামক রোগ জিনিসটা কি, যেহেতু এটা বর্ণনামূলক প্রশ্ন। যেসব রোগ একজনের কাছ থেকে আরেকজনের কাছে ছড়ায় সেগুলোকে সংক্রামক রোগ বলে। এসব রোগ ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক বা অন্য কোনো পরজীবীর কারণে হয়। কাশি, হাঁচি, স্পর্শ, দূষিত পানি ও খাবারের মাধ্যমে এসব রোগ ছড়ায়। তাই এসব রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, প্রতিদিন দাঁত মাজা, গোসল করার পাশাপাশি নিজের ব্যবহারের সব কিছু ও চারপাশ পরিষ্কার রাখা। খাওয়ার আগে ও টয়লেট ব্যবহারের পর নিয়মিত হাত সাবান বা ছাই দিয়ে ধোয়া। বিশুদ্ধ ও নিরাপদ পানি পান করা যাতে পানিবাহিত রোগ না হয়। হাঁচি কাশির সময় মুখ ও নাক ঢেকে রাখা, প্রয়োজনে মাস্ক ব্যবহার করা। রোগীর কাছাকাছি যাওয়া এড়িয়ে চলা এবং রোগীর ব্যবহৃত জিনিস আলাদা রাখা। মশা ও অন্যান্য রোগ বাহক প্রাণী থেকে সাবধান থাকা, প্রয়োজনে মশারি ব্যবহার করা। সময় মতো টিকা গ্রহণ করা, কারণ টিকা অনেক সংক্রামক রোগ থেকে আমাদের রক্ষা করে। নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করা, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া। এসব নিয়ম মেনে চললে সংক্রামক রোগ থেকে সহজেই রক্ষা পাওয়া যায়। আচ্ছা, দৈনন্দিন জীবনের স্বাস্থ্য রক্ষার কোন কোন অভ্যাস অনুশীলন করি তা লিখি। আসলে এই প্রশ্নটা অনেকটা আগের প্রশ্নের সাথেই মিলে যায়। তো কিভাবে লিখেছি, সুস্থ ও নিরোগ জীবন যাপনের জন্য দৈনন্দিন জীবনে কিছু স্বাস্থ্যকর অভ্যাস অনুশীলন করা অত্যন্ত জরুরি। যেমন আমরা খাবার খাওয়ার আগে ও শৌচাগার ব্যবহারের পরে নিয়মিত হাত ধুই। প্রতিদিন সুষম ও পুষ্টিকর খাবার খাই, যেমন শাকসবজি, ফলমূল, মাছ ও দুধ। বিশুদ্ধ ও নিরাপদ পানি পান করি যাতে রোগ জীবাণু শরীরে প্রবেশ না করে। পরিষ্কার ও পরিচ্ছন্ন পোশাক পরি এবং নিয়মিত গোসল করি। প্রতিদিন খেলাধুলা ও শরীরচর্চা করি যাতে শরীর সুস্থ ও সক্রিয় থাকে। পর্যাপ্ত ঘুমাই ও বিশ্রাম নেই যাতে শরীর ও মন সতেজ থাকে। নিজের বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখি যাতে রোগ জীবাণুর বিস্তার না ঘটে। এইসব স্বাস্থ্যকর অভ্যাস অনুশীলনের মাধ্যমে আমরা সুস্থ জীবনযাপন করতে পারি। আচ্ছা, এরপরে আমি তোমাদের জন্য কিছু এক্সট্রা এমসিকিউ বা কিছু এক্সট্রা তৈরি করেছিলাম। আসলে একটা ভিডিও অনেক বড় হয়ে যায়। আমি এটা আমার যে ফেসবুক পেজ আছে, ফেসবুকে মিলি টিউটোরিয়াল নামে একটা পেজ আছে, তোমরা সার্চ দিলেই পাবে। সেখানে আমি এক্সট্রাগুলো আপলোড করে দিব এবং আমার প্রত্যেকটা ভিডিওর আপডেটও কিন্তু তোমরা সেই পেজে পেয়ে যাবে। তো চেষ্টা করবে একটু ফলো দিয়ে রাখতে, তাহলে নোটিফিকেশন পাবে। আজকের মতো এখানে শেষ করছি। আমার ছোট্ট ছোট্ট ক্লাস 4-এর ডাক্তার বাচ্চারা, আশা করি যারা ভিডিওটা পুরোটা মন দিয়ে শুনেছো তাদের জন্য পড়াটা অনেক সহজ হয়ে গেছে। আর আজকের মতো এখানেই শেষ করি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আর এখন পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে দিবে। আর ভিডিও দেখা শেষে আমাকে একটু জানাবে যে ভিডিওটা তোমাদের পছন্দ হয়েছে কিনা বা তোমরা উপকৃত হচ্ছ কিনা। আল্লাহ হাফিজ।